আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় স্টার্ট করতে যাচ্ছি এবং আমাদের এই অধ্যায়টার নাম কি স্যার? উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। বিশাল বড় একটা অধ্যায়, রাইট? এই অধ্যায়ের মধ্যে তিনটা পার্ট আছে। ফার্স্ট পার্টটা কি? উৎপাদন। দ্বিতীয় পার্টটা কি? উৎপাদন ব্যয়। এবং তৃতীয় পার্টটা কি? আয়। ওকে, আচ্ছা, উৎপাদন হয়, উৎপাদন ব্যয় হয়, কিন্তু উৎপাদন আয় হয় না। হ্যাঁ, কারণ উৎপাদন করলে কখন আমরা আয় করব না, তো আয়টাকে আমরা জাস্ট আয় বলবো। তো এই অধ্যায়টাকে আমরা যখন কভার করব, এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলোকে আমরা মেইনলি তিনটা ভাগে বিভক্ত করব। ওকে, এক হলো কি স্যার? উৎপাদনের অংশ, দুই উৎপাদন ব্যয়ের অংশ, তিন আয়ের অংশ। ওকে, তার এই পুরো চ্যাপ্টারটাকে আমরা তিনটা সেগমেন্টে বিভক্ত করে দেন ডিসক্রাইব করব। ওকে, তো ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে কি স্যার? উৎপাদন বা প্রোডাকশন। ওকে, তো এখন আমরা যা কিছু বলবো এভরিথিং কাকে নিয়ে বলবো? উৎপাদন বা প্রোডাকশনকে নিয়ে। ওকে, তো দেখো, এই যে আমরা যে বলতেছি উৎপাদন, হ্যাঁ, বা প্রোডাকশন, তো এই উৎপাদন বা প্রোডাকশন বলতে আমরা কি বুঝি? তোমাকে যদি বলা হয় যে তুমি কি তোমার জীবনে কখনো কিছু উৎপাদন করেছো, অ্যান্সার কী হবে? নো। আচ্ছা, তুমি কি করেছো? নো। আসলে আমরা কিন্তু সবাই কিছু না কিছু উৎপাদন করেছি। বেসিক্যালি আমরা প্রকৃতি প্রদত্ত উপকরণগুলোকে যদি আমাদের ব্যবহারের উপযোগী করে রূপান্তর করি, এই কার্যক্রমটাকেই কী বলা হয়? উৎপাদন। আচ্ছা, তুমি কি জীবনেও কখনো ভাত রান্না করো নাই? ও মাই গড। ডিম ভাজিও নাই? ও মাই গড। রুটিও বানাও নাই? চা বানাইছো? ভাই ও এলিয়েন, ও মঙ্গল গ্রহ থেকে আসছে। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো প্লিজ, তাহলে উৎপাদন বলতে আমরা কি বুঝি জানো? উৎপাদন মানে হলো উপযোগ তৈরি করা বা উপযোগ সৃষ্টি করা। আমরা কিন্তু কখনো পণ্য বা দ্রব্য, হ্যাঁ, বা ধরো কোনো ম্যাটেরিয়ালস, আমরা কিন্তু এগুলো বা যারা মনে করো যে ম্যাটেরিয়াল টাইপের যা কিছু আছে, আমরা কিন্তু কখনোই এগুলো সৃষ্টি করতে পারি না। হ্যাঁ, কখনোই না। আমরা কোনোদিনও লোহা সৃষ্টি করতে পারবো না, আমরা কোনোদিনও কাঠ সৃষ্টি করতে পারবো না, আমরা কোনোদিনও মাটি সৃষ্টি করতে পারবো না। বাট আমরা কি করতে পারবো? এই যে স্রষ্টা যেগুলো দিয়েছেন আমাদেরকে, প্রকৃতি প্রদত্ত বলে থাকি আমরা যে উপকরণগুলোকে, অর্থনীতির ভাষায় এগুলোকে ভূমি বলে। কি বলে? ধরো ভূমি মানে আমরা জমিকে বুঝি, বাট মানে অর্থনীতির একজন স্টুডেন্ট হিসেবে আমি ভূমি বলতে শুধু মাটিকে বা জমিকেই বুঝবো না, এর পাশাপাশি প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে, এভরিথিং গড গিফটেড, আল্লাহ যা কিছু সৃষ্টি করছে, এর মধ্যে মানুষ হলো শ্রম, বাকি সব কিছু হলো ভূমি। বাকি সব কিছু কি? ভূমি। যেমন তুমি মাটিকে কি বলবা? ভূমি। ওকে, আকাশকেও কিন্তু ভূমিই বলবা। ঠিক আছে, এই যে নদী নালা, মানে পাহাড় পর্বত, গাছপালা, এগুলাকেও কি বলবা? ভূমি। গরু ছাগল হাঁস মুরগি, এদেরকেও কি বলবা? ভূমি বলবা। খনিজ পদার্থকেও কি বলবা? ভূমি। ওকে, মানুষকেও আল্লাহ বানাইছে, বাট মানুষকে তুমি ভূমির মধ্যে ফেলবা না, মানুষকে কিসের মধ্যে ফেলবা? শ্রমের মধ্যে। ওকে, আর বাকি সব কিছুকে কি বলবা? ভূমি। ওকে, এই কনসেপ্টটা কিন্তু এইভাবে ক্লিয়ার করতে হবে। তো এই যে প্রকৃতি প্রদত্ত যে ভূমি বা প্রকৃতি প্রদত্ত যত উপকরণ, এই উপকরণগুলোকে আমরা যদি আমাদের ব্যবহার উপযোগী করে কি করি? এদের রূপগত পরিবর্তন ঘটাই, এই পরিবর্তন ঘটানোর কাজটাকেই বলা হয় কি? উৎপাদন। যেমন তোমরা এখানে যারা বসে আছো, কিসের উপরে বসে আছো বলো তো? গাছের উপরে? কিসের উপর? বেঞ্চের উপর। তো এই বেঞ্চটাকে গাছে ধরছে? নো। বাট গাছকে কেটে আমরা কি করেছি? কাঠ বানিয়েছি। সেই কাঠকে চেরাই করে, মারাই করে, মানে শেপ দিয়ে, বার্নিশ করে দেন আমরা কি বানিয়েছি? বেঞ্চ বানিয়েছি। তাহলে যে গাছ থেকে কাঠকে বেঞ্চে রূপান্তর করা হয়েছে কেন? যাতে তোমরা এখানে এসে বাদরের মতো ঝুলে ঝুলে ক্লাস না করে সুন্দরভাবে বসে বসে ক্লাস করতে পারো, তাই না বলো? তার মানে তোমাদের একটা প্রয়োজন পূরণের উপযোগী করে কি করা হয়েছে? উপকরণগুলোর রূপগত পরিবর্তন ঘটানো হয়েছে। তো যিনি এই পরিবর্তনটা ঘটিয়েছেন তিনি বেসিক্যালি কি করছে? উৎপাদন করছে। কি করছে? উৎপাদন করছে। ওকে, আচ্ছা বলো তো, আমরা কি খাই? আমরা কি গম খাই? অফকোর্স নট। আমরা গমকে রূপান্তর করি কিসে? আটায়। দেন আটাকে রূপান্তর করি কিসে? রুটিতে। আমরা রুটি খাই। তো এই যে গম থেকে রুটি বানানোর কার্যক্রমটা, অর্থাৎ গমকে
খাওয়ার উপযোগী করে মানে রুটিতে রূপান্তর করার কাজটাও কি একটা উৎপাদন। ক্লিয়ার? আচ্ছা, শুধুমাত্র এই যে মানে ম্যাটেরিয়ালগুলোকে ব্যবহার উপযোগী করাকে যে উৎপাদন বলে বিষয়টা কিন্তু তা না। যেমন ধরো আমিও কিন্তু উৎপাদন করতেছি। কি উৎপাদন করতেছি বলো তো? আমারে জেলে নিবে, আমি টাকা উৎপাদন করতেছি না। টাকা, শোনো, বাংলাদেশে টাকা উৎপাদন করার একমাত্র ক্ষমতা আছে বাংলাদেশ ব্যাংকের। ওকে, আমি উৎপাদন করতেছি সেবা। কি উৎপাদন করতেছি? সেবা। ভাই তোমার এই কথা যদি 5 কান হয়, খবর ধরো, নকল টাকা ছাপায়। আচ্ছা, আমি কি উৎপাদন করতেছি স্যার? সেবা। কেন? তোমরা এখানে যারা আছো সবাই অশিক্ষিত মানুষ, এদেরকে আমি শিক্ষিত বানাচ্ছি, রাইট? এই যে তোমাদের জ্ঞানের প্রয়োজন আমি পূরণ করে দিচ্ছি, তার মানে আমিও কি করতেছি? উৎপাদন করতেছি। কি উৎপাদন করতেছি? সেবা। ওকে, মাইন্ড করতেছো স্যার? হ্যাঁ, না না, মনে হয় না। ওকে, মানে এমনি যে আমি উল্টাপাল্টা কথা বলি, কিছু মনে করো না। ওকে, আচ্ছা, জাস্ট ফর ফান না। অনেকের আবার ইগোটা অনেক হার্ড। এই যে বললাম যে তোমরা অশিক্ষিত বসে আছো, শিক্ষিত বানাইতেছে, তো অনেকে এটা হয়তো নেগেটিভলি নিতে পারে। ওকে, তো তো যাই হোক, তাহলে আমরা কিন্তু আলোচনা করতেছিলাম কাকে নিয়ে বলো তো? উৎপাদনকে নিয়ে। ওকে, তো আমি এত কথাগুলোকে যদি একদম জিস্ট আকারে প্রেজেন্ট করি তোমাদের সামনে, তাহলে আমি জাস্ট একটা কথাই বলতে পারি, উপযোগ তৈরি করার কার্যক্রমকে উৎপাদন বলে। কি স্যার? উপযোগ তৈরি করার কার্যক্রমকে উৎপাদন বলে। ওকে, যে কেউ উপযোগ তৈরি করলেই তার কাজটাকে কি নামে অভিহিত করা হবে? উৎপাদন নামে অভিহিত করা হবে। এখন একটা প্রবলেম দাঁড়াইছে, স্যার এতক্ষণ তো উৎপাদনই বুঝতাম না, এখন তো আপনি আরেক ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন, উপযোগ। এটা আবার কি জিনিস, তাই না বলো? উপযোগ হচ্ছে একটা ক্ষমতা, যেই ক্ষমতাটা তোমার বিশেষ কোনো একটা প্রয়োজন পূরণে সক্ষম। ধরো আমরা এখানে সবাই আসছি, আমাদের ক্লাস করা দরকার, তো ক্লাস কি আমরা অন্ধকার রুমে করতে পারবো বলো? অন্ধকারের মধ্যে কি না তুমি আমারে দেখবা, না আমি তোমারে দেখবো, তাই না? তো অন্ধকারের মধ্যে কি ক্লাস করা সম্ভব? নো। আমাদের কি দরকার? দেখা দরকার। আর এই দেখার প্রয়োজনটা বা অন্ধকার দূর করার প্রয়োজনটা পূরণ করতে সক্ষম কে? লাইট। কারণ লাইটের মধ্যে একটা ক্ষমতা আছে, একটা সক্ষমতা আছে, সেটা কি? অন্ধকার দূর করে সব কিছুকে আলোকিত করা, সব কিছুকে দেখার উপযোগী করা। এই যে আমাদের দেখার প্রয়োজন, আলোকিত হওয়ার প্রয়োজন, কে পূরণ করতেছে? লাইট। লাইটের এই ক্ষমতাটাকে আমরা বলবো লাইটের উপযোগ। কি বলবো? আবার ধরো এখন তো গরমের সিজন, রাইট? তো আমরা এতগুলো মানুষ এই রুমের মধ্যে, হ্যাঁ, সব দরজা জানলা বন্ধ করা, রাইট? তো আমরা তো গরমে অস্থির হয়ে যাব, তো গরম থেকে আমাদের রিলিফ পাওয়া প্রয়োজন, তাই না? এই প্রয়োজনটা কে পূরণ করতেছে? এসি। এসি আমাদেরকে ঠান্ডা বাতাস দিতেছে, রুমটাকে ঠান্ডা করতেছে, যাতে করে আমরা গরম থেকে রিলিফ পাই। তো এই গরম থেকে বাঁচার যে প্রয়োজন, এই প্রয়োজনটা কে পূরণ করতেছে? এসি। তার মানে এসির মধ্যে একটা সক্ষমতা আছে, কি? আমাদেরকে গরম থেকে উদ্ধার করা। এসির এই সক্ষমতাটাই হলো কি? এসির উপযোগ। এখন এই লাইটের উপযোগ, এসির উপযোগ, এগুলা কি গাছে ধরছে, আসমান থেকে আসছে? নো, এগুলো মানুষ বানিয়েছে, তৈরি করছে, সৃষ্টি করছে। এই যে যারা লাইটের আলোকিত করার উপযোগটা সৃষ্টি করলো, তাদের এই কাজটাকে আমরা কি বলবো? উৎপাদন। এই যে এসি, রুম ঠান্ডা করার ক্ষমতা যারা সৃষ্টি করলো, উপযোগ সৃষ্টি করলো, তাদের এই কাজটাকে আমরা কি বলবো? উপযোগ। তাহলে লাইট বানানোর কাজটা হচ্ছে একটা উপযোগ সৃষ্টি করার কাজ। এসির এই যে ঠান্ডা করার উপযোগ সৃষ্টি করার কাজটা কি? একটা উৎপাদন, তাই না? লাইটের আলোকিত করার উপযোগ সৃষ্টি করার কাজটা কি? একটা উৎপাদন। আর যারা বা যিনি এই কাজগুলো করছে তাকে বলা হবে উৎপাদক। কি বলা হবে? তাহলে উপযোগ সৃষ্টি করার কার্যক্রমকে আমরা কি বলি? উৎপাদন। বা আমরা একটা জিস্ট আনতে পারি যে মানুষের বিশেষ কোনো প্রয়োজন পূরণের সক্ষমতাকে আমরা অর্থনীতির ভাষায় উপযোগ বা ইউটিলিটি বলি। এই উপযোগ বা ইউটিলিটি সৃষ্টি করার বা তৈরি করার কার্যক্রমকে আমরা উৎপাদন বলি। যিনি বা যারা উৎপাদন করে তাদেরকে আমরা উৎপাদক বলি। ক্লিয়ার? পুরো ধারণাটা বোঝা গেল? উপযোগ সৃষ্টি করার কার্যক্রমটা কি? উৎপাদন। আর আমরা যখন উপযোগ সৃষ্টি করতে চাই, বেসিক্যালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে রূপগত উপযোগ সৃষ্টি করি। কি করি স্যার? এই রূপগত উপযোগ মানে আবার বিউটি পার্লার ভাইবো না, যে একদম বউ সাজাই দিচ্ছে, হ্যাঁ, ওইটা না। কিন্তু এখানে রূপগত উপযোগ মানে হলো, তুমি কি গাছে বসে আছো,
বলো, গাছে বসে আছো? নো। কিন্তু গাছের থেকে প্রাপ্ত কাঠের বানানো বেঞ্চে তুমি বসে আছো, রাইট? এই যে গাছটাকে বেঞ্চে রূপান্তর করলো যিনি, তোমরা নিশ্চয়ই গাছে বসে নাই, তাহলে তো বাদর বলতো, রাইট? কিন্তু গাছের থেকে প্রাপ্ত কাঠ দিয়ে তৈরি বেঞ্চে তুমি বসে আছো। তার মানে আমরা গাছটাকেই কি করলাম? বেঞ্চে রূপান্তর করলাম, কনভার্ট করলাম। সো এটা হচ্ছে রূপগত উপযোগ। তাহলে গাছকে বেঞ্চে রূপান্তর করা, ফার্নিচারে, কাঠকে ফার্নিচারে রূপান্তর করা, লোহাকে গাড়িতে, বাড়িতে, অস্ত্রে তৈরি রূপান্তর করা, এগুলো সবই কি? রূপগত উপযোগ। ওকে? তো এরকম অনেক রকমের উপযোগ আছে। যেমন ধরো, আমি কি কোনো রূপগত উপযোগ তৈরি করতেছি? বলো, আমি কি কোনো রূপগত উপযোগ তৈরি করতেছি? না। আমি তোমাদের কি করতেছি? তোমাদের পরীক্ষায় পাশ করার উপযোগটা তৈরি করতেছি, বা তোমাদের শেখার, জানার যে অভাববোধ, সেই অভাববোধটা পূরণ করতেছি। এটাকে আমি সেবাগত বা জ্ঞানগত উপযোগ বলতে পারি। আবার ধরো, তুমি অসুস্থ হয়ে গেছো, এখন তোমার দাঁতে পোকা, ব্যথা, খেতে পারো না, দাঁত ফুলে গেছে, গাল ফুলে গেছে। তো এই পেইন থেকে তুমি রিলিফ পাওয়ার জন্য কোথায় যাবা? ডেন্টিস্টের কাছে। তো সেও কি করতেছে? তোমার একটা প্রয়োজন পূরণ করে দিচ্ছে, মানে সেও উপযোগ তৈরি করতেছে। এটা হলো সেবাগত উপযোগ। বা ধরো, অন্যায়ভাবে তোমাকে ধরো পুলিশ ধরছে, এখন তুমি কি করবা? লয়ারের কাছে যাবে, লয়ার তোমাকে পুলিশ থেকে বাঁচাবে, রাইট? তাই সেও কি করতেছে? তোমাকে সেবা দিচ্ছে। এটা হলো সেবাগত উপযোগ। ওকে? তো এরকম অনেক রকমের আছে। ধরো, আমরা মানে কি করি, আমরা যখন রোজা রাখি, রোজার সময় বলো এমন কোনো মুসলিম আছি আমরা বাংলাদেশের যারা মানে খেজুর ছাড়া ইফতার করতে চাই? মানে রোজা রাখছি বাট ইফতারে খেজুর থাকবে না, এটা খুবই মর্মান্তিক। না থাকলে কান্না পাবে, রাইট? মনে হবে রোজাই রাখি না, এমন একটা ট্রেডিশন। অ্যান্ড বলো, বাংলাদেশে কি খেজুর হয়? তো ওই সৌদি আরবের খেজুর, ওই তিউনিশিয়ার খেজুর, ওই আরবের খেজুর আমার মানে বাংলাদেশের মিরপুরে এই সন্ধ্যার ইফতারের প্লেটে যারা তুলে দিচ্ছে, তারাও কিন্তু আমাদের একটা প্রয়োজন পূরণ করতেছে, তাই না? বলো, তার মানে তারাও উপযোগ তৈরি করতেছে। এটা হলো স্থানগত উপযোগ। কি স্যার? স্থানগত উপযোগ। আবার ধরো, আলু, পেঁয়াজ এগুলো হয় শীতকালে, অথচ এখন গরমকালে এখনও তো আমরা আলু খাই, ভাত খাই, ডাল খাই। এখন কি চাল উৎপাদন হচ্ছে? এখন কি ডাল উৎপাদন হচ্ছে? এখন কি পেঁয়াজ উৎপাদন হচ্ছে? না। তাহলে ওই শীতকালের উৎপাদিত আলু, পেঁয়াজগুলোকে স্টোর করে দেন সারা বছর ব্যাপী যারা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, তারাও কি করতেছে? উপযোগ সৃষ্টি করতেছে। এই উপযোগটাকে আমরা বলবো কালগত উপযোগ। কি? এই কাল আবার সেই কাল না, হ্যাঁ, অভিশাপ না, এটা হলো সময়। কালগত উপযোগ মানে সিজনগত, ঋতুগত উপযোগ। ওকে? আমি কি বুঝতে পারছি? মানে আমি কি বুঝাতে পারতেছি? তার মানে যেভাবে উপযোগ সৃষ্টি করা হোক না কেন, এই উপযোগ সৃষ্টি করার সকল কার্যক্রমকে আমরা কি নামে ডাকবো? উৎপাদন। তাহলে উপযোগ সৃষ্টি করার কার্যক্রম অথবা প্রকৃতি প্রদত্ত উপকরণগুলো রূপগত প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার কার্যক্রমকে উৎপাদন বলে বা প্রোডাকশন বলে। ক্লিয়ার? কোনো ডাউট আছে? নো। তাহলে উৎপাদনের ধারণাটা যদি তুমি ব্যাখ্যা করতে চাও, অ্যাট ফার্স্ট তোমার উপযোগের কনসেপ্টটা কি থাকতে হবে? ক্লিয়ার থাকতে হবে। তো আমি যদি তোমাদেরকে আবারও কোয়েশ্চেন করি, হোয়াট ইজ ইউটিলিটিস বা উপযোগ কাকে বলে? তাহলে উপযোগ হলো এমন একটা সক্ষমতা যা আমাদের বিশেষ কোনো প্রয়োজন পূরণে সক্ষম। ওকে? তোমার বসার প্রয়োজন, এটা কে পূরণ করতেছে? বেঞ্চ। তার মানে বেঞ্চের মধ্যে উপযোগ আছে। তোমার দেখার প্রয়োজন আমাকে, কে পূরণ করতেছে? লাইট। তার মানে লাইটের মধ্যে কি আছে? উপযোগ আছে। তোমার ঠান্ডা হাওয়া খাওয়া প্রয়োজন, কে পূরণ করতেছে? এসি। তার মানে এসির মধ্যে কি আছে? উপযোগ আছে। আমার তোমাদেরকে পড়ানোর প্রয়োজন, এই প্রয়োজনটা আমি কার সাহায্যে পূরণ করতেছি? বোর্ডের সাহায্যে। সো বোর্ডের মধ্যে কি আছে? উপযোগ আছে। অর্থাৎ যেই আমাদের প্রয়োজন পূরণ করতেছে, তার এই প্রয়োজন পূরণের সক্ষমতাটাকেই আমরা কি বলবো? উপযোগ। আচ্ছা, এখন বলো, ধরো এই লাইট আর জ্বলে না, আমি কি লাইটটা এখানে রাখবো না ফেলে দিব? এই এসি আর চলে না, আমি কি এসি রাখবো না ফেলে দিব? এই বেঞ্চের পা ভেঙে গেছে, বসা যায় না, এটাকে আমি রাখবো না ফেলে দিব? মানুষ কত নিষ্ঠুর দেখো, যেগুলো কাজের না ওইগুলোকে ফেলে দেয়। অর্থাৎ যার মধ্যে উপযোগ নাই তাকে কি করে? ছুঁড়ে ফেলে দেয়। তাই না? বলো, খুবই নিষ্ঠুর মানুষ। আচ্ছা, তার মানে আমরা কোনো কিছুকে ততক্ষণ পর্যন্ত যত্ন নেই যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কি থাকে? উপযোগ থাকে।
যখনই উপযোগটা নিঃশেষ হয়ে যায় তখনই সেটাকে আমরা কি করি, ফেলে দিই। আমরা প্রত্যেকটা জিনিসকে ততক্ষণ পর্যন্তই গুরুত্ব দেব যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কি থাকবে, উপযোগ থাকবে। ওকে, আর এই উপযোগটা বানানোর কার্যক্রমকে আমরা কি বলি, উৎপাদন বলি। ওকে ফাইন, আর বলবো দরকার নেই, পরে আরো বেশি ইমোশনাল। স্যার আমরা এখন আলোচনা করব কাকে নিয়ে বলো, উৎপাদন অপেক্ষককে নিয়ে। কাকে নিয়ে, উৎপাদন অপেক্ষককে নিয়ে। তো অপেক্ষক দেখছো এই বেটা আলুর মতো, সব তরকারিতেই ফিট, তাই না? আর অপেক্ষক কথাটা সব চ্যাপ্টারেই ফিট। তো অপেক্ষক এটা কি জিনিস আমরা সবাই জানি। ওকে, যে দুইটা চলক, একটা কি স্বাধীন আর একটা কি অধীন। যেমন আমি যদি চাহিদার কথা বলি, এখানে চাহিদা কি অধীন আর দাম স্বাধীন। আমি যদি যোগানের কথা বলি, এখানে যোগান কি অধীন, দাম কি স্বাধীন। আমি যদি উৎপাদনের কথা বলি, এখানে উৎপাদনটা কি অধীন আর উপকরণগুলো কি স্বাধীন। ওকে, তাহলে যে অধীন চলক আর স্বাধীন চলক, এই দুই চলকের মধ্যকার যে গাণিতিক সম্পর্ক, হ্যাঁ, এই সম্পর্কটাকেই আমরা কি বলি, অপেক্ষক বলি। অথবা এখানে যেটা বলছে যে উৎপাদনের মানে, আচ্ছা আমি অপেক্ষক নিয়ে বলতেছি অ্যাট ফার্স্ট। তা দেখো চাহিদা প্রভাবিত হয় কার দ্বারা, দাম দ্বারা। তারপরে দাম চাহিদাকে প্রভাবিত করে। এখানে কে প্রভাবিত করতেছে, দাম। তার মানে দাম স্বাধীন চলক। কে প্রভাবিত হচ্ছে, চাহিদা। তার মানে চাহিদা হলো অধীন চলক। তো এই যে চাহিদা অধীন চলক, দাম স্বাধীন চলক, একজন আরেকজনের উপর কি নির্ভরশীল বা একে অপরকে কি করতেছে, দাম চাহিদাকে কি করতেছে, প্রভাবিত করতেছে। এই যে স্বাধীন চলক অধীন চলককে প্রভাবিত করতেছে, এই যে প্রভাব অধীন চলকের উপর স্বাধীন চলকের যে প্রভাব, তার গাণিতিক রূপটাকে আমরা কি বলবো, অপেক্ষক। কি বলবো তাহলে, অধীন চলকের উপর স্বাধীন চলকের যে প্রভাব, তার গাণিতিক রূপটাকে আমরা কি বলবো, অপেক্ষক। এখন চাহিদা নামক অধীন চলকের উপর দাম নামক স্বাধীন চলকের যে প্রভাব, তার গাণিতিক রূপটাকে বা কারিগরি সম্পর্কটাকে কি বলা হবে, চাহিদা অপেক্ষক। যোগান নামক অধীন চলকের উপর দাম নামক স্বাধীন চলকের যে প্রভাব, তার কারিগরি সম্পর্কটাকে বলা হবে কি, যোগান অপেক্ষক। কিন্তু উৎপাদন এটা কার দ্বারা প্রভাবিত হয় বলো, উৎপাদন কি দাম দ্বারা প্রভাবিত হয়? উত্তর হলো না, উৎপাদন প্রভাবিত হয় উপকরণ দ্বারা। কি দ্বারা? ধরো আমি শাহজালাল স্যার না, আমি শাহজালাল বাবা, তো চোখ বন্ধ করে দোয়া কেরাত পরে ফু দিলাম আর পণ্য হয়ে গেল। ইজ ইট ট্রু? ইজ ইট রিয়েলিটি? নো। আমি যদি কোনো পণ্য বানাতে চাই, অফকোর্স আই নিড রিসোর্সেস। আমার কি দরকার? রিসোর্সেস দরকার, বা আমার উপকরণ দরকার। ওকে, আমি পণ্য বানাতে গেলে মাস্ট বি আমার কি লাগবে, উপকরণ লাগবে। আর আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি উৎপাদন করার জন্য কয়টা উপকরণ লাগে বলো তো? 4টা। ভূমি নামক উপকরণ, শ্রম নামক উপকরণ, মূলধন নামক উপকরণ আর সংগঠন নামক উপকরণ। স্যার এই কথাগুলো জানা ফরজ, বাধ্যতামূলক। মানে তুমি ইকোনমিক্স পড়বা বাট এই কথাগুলো তুমি জানবা না, এটা কোনোভাবেই হয় না। হ্যাঁ, অঙ্ক করতে গেলে 1 2 যেমন চিনতে হবে, যোগ বিয়োগ চিনতে হবে, তেমনি ইকোনমিক্স পড়তে গেলে এই কথাগুলো তোমার মাথায় রাখতেই হবে। তো আমরা যখনই উৎপাদন করব, উৎপাদন করার জন্য আমাদের কয়টা উপকরণ দরকার? 4টা। ভূমি, শ্রম, পুঁজি আর কি সংগঠন, এই 4টে উপকরণ আমাদের লাগবে। যেটা আমরা বলতেছিলাম যে উৎপাদন এটা অধীন চলক, বাট উৎপাদন দাম দ্বারা কিন্তু প্রভাবিত হয় না। উৎপাদন প্রভাবিত হয় কি দ্বারা? উৎপাদনের উপকরণ দ্বারা। ওকে, দ্যাটস ওয়াই উপকরণগুলোকে আমরা কি বলবো বলো তো, স্বাধীন চলক। এটা একটু আমি এক্সপ্লেন করি। সেটা হলো, ধরো আমরা 10 বিঘা জমি নিয়ে আর 10 জন শ্রমিক নিয়ে আমরা একটা ফসল ফলানোর কাজ শুরু করলাম। তো 10 বিঘা জমির মধ্যে 10 জন শ্রমিক কাজ করতেছে। আমি যে পরিমাণ পণ্য পাবো, যে পরিমাণ ফসল পাবো, যদি আমি শ্রমিকের সংখ্যা বাড়িয়ে 15 জন করি, সেম ফসল পাবো নাকি তার চেয়ে কিছুটা বেশি? যদি 20 জন করি হয়তো আরও বেশি। তাহলে এই যে ফসল উৎপাদনের পরিমাণ ডিপেন্ড করতেছে কার উপর? উপকরণ নিয়োগের উপর। উপকরণ আমি যত বেশি নিয়োগ করব আমার উৎপাদন তত বাড়বে, তাই না? উপকরণ যত আমি কম নিয়োগ করব আমার উৎপাদন তত কমবে, রাইট? যেমন ধরো আমি 5 বিঘা জমি আর 5 জন শ্রমিক নিয়ে যদি আমার উৎপাদন কার্যক্রম শুরু করি, যে পরিমাণ উৎপাদন হবে, 10 জন শ্রমিক আর 10 বিঘা জমি নিলে কি সেম হবে? 20 জন শ্রমিক আর 20 বিঘা জমি সেম হবে না আরও বাড়বে?
তার মানে আমি উপকরণ যত বাড়াচ্ছি আমার উৎপাদনও তত বাড়তেছে, আবার উপকরণ যত কমাচ্ছি আমার উৎপাদনও তত কমে যাচ্ছে। তাহলে উৎপাদনের হ্রাস বৃদ্ধি কার দ্বারা প্রভাবিত হচ্ছে? উপকরণ দ্বারা। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে আমরা উৎপাদনের জন্য যে উপকরণগুলোকে ব্যবহার করি ওই উপকরণগুলো হলো স্বাধীন চলক। কি স্যার? স্বাধীন চলক। আর এই যে উপকরণ নামক স্বাধীন চলকগুলো কাকে প্রভাবিত করতেছে? উৎপাদনের পরিমাণকে। তাহলে উপকরণ নামক স্বাধীন চলকগুলো উৎপাদনের উপর যে প্রভাব বিস্তার করে তার গাণিতিক রূপ বা কারিগরি সম্পর্কটাকে আমরা কি বলবো স্যার? উৎপাদন অপেক্ষক। কি বলবো? উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন নামক অধীন চলকের উপর উপকরণ নামক স্বাধীন চলকগুলো যে প্রভাব ফেলে বা যে প্রভাব বিস্তার করে তার কারিগরি সম্পর্ক বা গাণিতিক রূপটাকে আমরা কি বলবো? উৎপাদন অপেক্ষক। রাইট? আচ্ছা, তো আমরা এই যে উৎপাদন অধ্যায়টা যখন করব, এই অধ্যায়ে উৎপাদন অপেক্ষকটাকে আমরা দুইভাবে এক্সপ্লেইন করতে পারি বা দুইভাবে প্রেজেন্ট করতে পারি। ওকে, উৎপাদন অপেক্ষকটাকে কয়ভাবে প্রেজেন্ট করা যায়? দুইভাবে। এক, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। দুই, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষক কয় রকম হতে পারে? দুই রকম, স্বল্পকালীন, আরেকটা কি দীর্ঘকালীন। যেমন ধরো আমি এখানে লিখলাম কিউপি। কিউপি মিন্স কোয়ান্টিটি অফ প্রোডাকশন। তো কোয়ান্টিটি অফ প্রোডাকশন ইজ দ্য ফাংশন অফ ল্যান্ড, লেবার, ওকে, ক্যাপিটাল, অর্গানাইজেশন। মেইনলি চারটা তো কম্পালসারি, এর পরেও আরও কিছু থাকতে পারে, টেকনোলজি থাকতে পারে, গভর্নমেন্ট সাপোর্ট থাকতে পারে, ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স থাকতে পারে, ওকে, এক্সেট্রা, আরও অনেক এলিমেন্ট থাকতে পারে। বাট বেসিক এলিমেন্ট কয়টা? চারটা। তো আমরা লিখলাম কোয়ান্টিটি অফ প্রোডাকশন ইজ দ্য ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ওকে, তো এটা হচ্ছে কি একটা উৎপাদন অপেক্ষক। এখন দেখো, এই যে উৎপাদন অপেক্ষকের যে উপকরণগুলো, এই উপকরণগুলোর মধ্যে যদি কোনো একটা উপকরণ বা একাধিক উপকরণ ফিক্সড হয়, কি হয়? ফিক্সড, সেটাকে আমরা বলবো কি স্যার? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। কি বলবো স্যার? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর যদি কোনো উপকরণ ফিক্স না হয়, সবগুলো উপকরণই পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল, সেক্ষেত্রে আমরা কি বলবো? এইটাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। ওকে, তাহলে দেখো, উৎপাদনের উপর প্রভাব বিস্তারকারী উপকরণগুলোর যে গাণিতিক রূপ, সে গাণিতিক রূপটাকে আমরা কি বলতেছি, বা কারিগরি সম্পর্কটাকে আমরা কি বলতেছি? উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষকের মধ্যে যতগুলো স্বাধীন চলক আছে, এই সবগুলো স্বাধীন চলকই যদি হয় পরিবর্তনশীল, সবগুলো স্বাধীন চলকই যদি হয় ভ্যারিয়েবল, তার মানে এটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আর যদি কোনো একটা, মিনিমাম একটা বা একাধিক উপকরণ যদি হয় ফিক্সড, তাহলে এটা হলো কি, বা স্থির হলে এটাকে বলা হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আচ্ছা, এখন তোমরা এই যে উৎপাদন অপেক্ষকটার দিকে তাকাও, এই উৎপাদন অপেক্ষকটার দিকে তাকিয়ে বলো তো, এইখানে কি কোনো ফিক্সড উপকরণ আছে? তো তোমরা অনেকে কনফিউজ, স্যার আমি কেমনে বুঝবো এখানে ফিক্সড আছে কি নাই? হ্যাঁ, এটা বোঝার একটা উপায় আছে। যদি কোনো উপকরণ ফিক্সড হয়, তার উপরে একটা বার চিহ্ন দেওয়া থাকে, এটা এই দুই রকম থাকে, হয় এটা অথবা এটা, এই চিহ্নটা দেওয়া থাকে, এটাকে আমরা বার বলি। কি বলি? এই চিহ্নগুলোকে আমরা কি বলি? বার। যেমন এখানে যে উপকরণগুলো আছে, কোনো উপকরণের উপর কি বার আছে? নাই। বাট ধরো এটা এল, এটা মনে করো একটা বার চিহ্ন দিয়ে দিল, এবং ধরো কের উপরেও একটা বার চিহ্ন দিল, এটাও দিতে পারে অথবা এটাও দিতে পারে, যে কোনো একটা একই রকম দিতে পারে। ধরো দুই জায়গায় এইভাবে দিয়ে দিল, অথবা দু জায়গাতেই এই চিহ্নটা দিয়ে দিল। হ্যাঁ, এখন বলো তো, আমাদের এই যে উপকরণ, স্বাধীন উপকরণ কয়টা আছে? স্বাধীন উপকরণ চারটা। তো চারটা উপকরণের মধ্যে সাপোজ এইরকম বলো, এই যে স্বাধীন উপকরণ, এই উপকরণগুলোর মধ্যে কোনোটা কি ফিক্সড? নো। কারো উপর যদি বার থাকে সে ফিক্সড। তো কারো উপর কি বার আছে? নো। কোন উপকরণ কি ফিক্সড? নো। চারটা উপকরণের চারোটাই কি ভ্যারিয়েবল, চারোটাই কি পরিবর্তনশীল। তার মানে আমরা কি বলতে পারি? এই যে
উৎপাদন অপেক্ষক, এটা কোন ধরনের উৎপাদন অপেক্ষক? এটা হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, কারণ এই অপেক্ষকের প্রত্যেকটা উপকরণই পরিবর্তনশীল। প্রত্যেকটা স্বাধীন উপকরণই কি পরিবর্তনশীল, বা প্রত্যেকটা স্বাধীন চলকই কি পরিবর্তনশীল, এখানে কোনো ফিক্স চলক নাই। আচ্ছা, যদি আমি বলি এল বার, এখন বলো তো আমার উৎপাদন অপেক্ষকের যে স্বাধীন চলকগুলো এখানকার সবাই কি পরিবর্তনশীল? নো, একটা কি ফিক্সড, বাকি সবাই। তার মানে এখন কি আর আমি এটাকে দীর্ঘকালীন বলতে পারি না, এখন কি বলবো? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আচ্ছা, ধরো আমি কে এর উপরে বার দিলাম, এখন বলো তো কয়টা উপকরণ ফিক্সড? তাহলে এখন এটা কি স্বল্পকালীন না দীর্ঘকালীন? এখনও কি স্বল্পকালীন। আচ্ছা ধরো এটাও ফিক্সড, আচ্ছা ধরো এটাও ফিক্সড, তাহলে উৎপাদন অপেক্ষকের প্রত্যেকটা উপকরণ যদি ফিক্সড হয় অথবা কোনো একটা উপকরণ যদি ফিক্সড হয়, সেক্ষেত্রে আমি বলবো এই উৎপাদন অপেক্ষকটা কোন ধরনের উৎপাদন অপেক্ষক? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর যদি সবগুলো উপকরণই পরিবর্তনশীল হয়, অর্থাৎ কোনো উপকরণই যদি ফিক্সড না হয়, তাহলে আমি বলবো এই উৎপাদন অপেক্ষকটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন কাকে বলে আমরা জানলাম, আর এখন জানলাম উৎপাদন অপেক্ষক কাকে বলে, এবং উৎপাদন অপেক্ষকের ক্লাসিফিকেশনটাও জানলাম যে উৎপাদন অপেক্ষক স্বল্পকালীন হইতে পারে, আবার উৎপাদন অপেক্ষক দীর্ঘকালীনও হতে পারে। ওকে, আচ্ছা তোমাদের মধ্যে কি কোনো কোয়েশ্চেন আসছে যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে কেন ফিক্সড উপকরণ আছে আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে কেন ফিক্সড উপকরণ নেই? এই প্রশ্ন আসছে কারো মাথায়? আই থিঙ্ক তোমরা অনেক ব্রিলিয়েন্ট, এগুলো বলার আগেই বুঝে যাও। তো আমরা এখন উৎপাদন বিধি নিয়ে আলাপ করব। তো আমরা কিন্তু উৎপাদনের ধারণাটা, উৎপাদন অপেক্ষক এবং উৎপাদনের ক্লাসিফিকেশন সব কিছুই তো আমরা জানি, রাইট? আমরা মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন, এই 3 রকমের উৎপাদন সম্পর্কে ধারণা পেয়েছি না? ওকে, তো আমরা এখন একটা ইলাস্ট্রেট করি। এই যা কিছু আমরা বুঝেছি এগুলো একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো ধরো আমরা উৎপাদন করার জন্য 2টা উপকরণ ব্যবহার করতেছি। একটা উপকরণ হলো কে, আর একটা উপকরণ কি স্যার? এল। ওকে, কে এবং এল। ধরো আমার কে হলো 10 10 10 10 10 10। ওকে, এগুলো হলো আমার কে, এবং এটা হলো এল। ওকে, এইখানে আমরা পাচ্ছি কি স্যার? টিপি, টোটাল প্রোডাকশন। আচ্ছা ধরো আমার এল হলো 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা তো আমরা এখন একটু দেখি, এখানে সাপোজ 10, এখানে হলো 18, এইখানে ধরো 24, এখানে 28, এখানে 30, আর এখানে হলো কোথায়? 3 নাম্বার। আচ্ছা 10 8 না, এটা আমি আমার মতো করে দিচ্ছি। হ্যাঁ, ধরো এখানেও 30। ওকে, আচ্ছা তো এটা একটা এক্সাম্পল। সাপোজ এই এক্সাম্পলটা আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে অলওয়েজ সেম, সো কে হচ্ছে ফিক্সড, এল চেঞ্জ হচ্ছে, সো এল হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, আর এগুলো হলো টিপি, টোটাল প্রোডাকশন। দেখো আমি 10K এবং 1L নিয়োজিত করে উৎপাদন পেলাম কত? 10। তার মানে 10K এবং 1L এর আউটপুট কত? 10 পিস। সো এই 10 হচ্ছে গিয়ে মোট উৎপাদন। আবার ধরো 10K এবং হলো 2L নিয়োগ করে উৎপাদন কাজে আমরা উৎপাদন পেলাম কত? 18। তার মানে 18 হলো কি টোটাল প্রোডাকশন। ওকে, এখন আমরা যদি এপি পেতে চাই, এপি পাওয়ার জন্য আমরা কি করব বলো তো? এপি কিভাবে পাওয়া যেতে পারে? টিপিকে ভাগ দিতে হবে এল দিয়ে। কেন এল দিয়ে ভাগ দিচ্ছি? আচ্ছা, টিপিকে এল দিয়ে ভাগ দিলে এপি পাওয়া যায়, এই কথাটা কি ট্রু? উত্তর হলো না, এটা ট্রু না। টিপিকে পরিবর্তনশীল উপকরণ সংখ্যা দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? এপি পাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কেটা ফিক্সড, পরিবর্তনশীল কে
এল, দ্যাটস আমি এল দিয়ে ভাগ দিচ্ছি। যদি এখানে এল ফিক্সড হতো আমি কি এল দিয়ে ভাগ দিতাম? তখন আমি কাকে দিয়ে ভাগ দিতাম? কে। যদি কে ভ্যারিয়েবল হতো তাহলে আমি কে কে দিয়ে কিন্তু ভাগ দিতাম, বুঝছো? ওকে, তাহলে 10কে আমি 1 দিয়ে ভাগ দিলাম, কি হয় 10। 18কে 2 দিয়ে ভাগ দিলে 9। 24কে 3 দিয়ে ভাগ দিলে 8। আচ্ছা, 28কে 4 দিয়ে ভাগ দিলে 7। 30কে 5 দিয়ে ভাগ দিলে 6। 30কে 6 দিয়ে ভাগ দিলে কি হয় 5। ওকে স্যার, অনেক ইজি না বিষয়টা? আচ্ছা, এবার আমরা মার্জিনাল প্রোডাকশন বা এমপি নিয়ে যদি কথা বলি, দেখো ফর্মুলা কাইন্ড অফ সেম। আমরা উপরে টিপি ইউজ করেছিলাম, বাট এখন আমরা ইউজ করব ডেল্টা টিপি। কি স্যার? ডেল্টা টিপি। আর নিচে এল ইউজ করেছিলাম, এখন আমরা ইউজ করব ডেল্টা এল। তার মানে এপি আর এমপির ফর্মুলা কাইন্ড অফ সেম, জাস্ট এখানে টিপি বাই এল, বাট এখানে হবে ডেল্টা টিপি ডিভাইডেড বাই ডেল্টা এল। ওকে, এতটুকু। ডেল্টা মানে কি? চেঞ্জ। ডেল্টা মানে চেঞ্জ। তাহলে সাপোজ আমরা সেকেন্ড রোতে আছি সাপোজ, তাহলে বলো তো টিপি ডেল্টা টিপি কত? এই দুইটার চেঞ্জ, তার মানে কত? 8। আচ্ছা, ডেল্টা এল কত? এই দুইটার চেঞ্জ কত? 1। তাহলে আমি ডেল্টা টিপি পাচ্ছি কত? 8 ভাগ ডেল্টা এল পাচ্ছি কত? 1 ইকুয়াল কত? 8। তো যখন এল 1 1 1 1 করে বাড়তেছে তখন এই ধরনের ঝামেলা যাওয়ার দরকার আছে বলো? এই ধরনের ঝামেলা যাওয়ার দরকার নেই। বাট ধরো এটা যদি হতো 10, এটা 20, এটা 30, তখন বলো তো কি করতাম? এখানে কত? 10, তখন 8কে 10 দিয়ে ভাগ দিতে হতো 0.8। বুঝতে পারছো? বাট এখন কি ওটার দরকার আছে বলো? নো, এখন কিন্তু দরকার নেই। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, বাকিগুলো আর আমাদের এইভাবে নির্ণয় করার দরকার নেই। আমরা এখানে দেখতেছি এল কয় পিস বেড়েছে? 1 পিস। ফলে টিপি চেঞ্জ হয়েছে কত? 6। 24 থেকে 18 মাইনাস করো, কত হয়? 6। আবার এখানে এল বেড়েছে কয় পিস? 1 পিস। আর এখানে কত? 4। এখানে কত? 1 পিস। এখানে কত? 2। এখানে কত? 1 পিস। এখানে কি? 0। সবগুলো পেলাম না? ওকে, সবগুলো পেয়েছে। তো প্রথমটা তো এখন আমরা পাই রে। আচ্ছা, এইরকমভাবে আমরা যাকে মানে মার্ক করতেছি, আমরা তা থেকে তার আগেরটাকে মাইনাস করতেছি, তাই না বলো? এখন প্রথমটার আগে কি কেউ আছে? তাহলে এই সবার জন্য যে প্রসেসটা অ্যাপ্লিকেবল, ফার্স্ট রোর জন্য কি ওই প্রসেসটা অ্যাপ্লিকেবল? নো। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি, ফার্স্ট রোর যেটা এপি ওইটাকে আমরা এমপি ধরব। ফার্স্ট রোর এপিটাই কি হবে? এমপি হবে। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছে? আচ্ছা, গুড। তাহলে আমরা এই যে এক্সাম্পলটা এখানে দেখলাম, তো আমরা এখানে কি করলাম, টিপি থেকে কিভাবে এপি নির্ণয় করা যায় সেটা শিখলাম। আমরা টিপিকে এল দিয়ে ভাগ দিয়েছি বা পরিবর্তনশীল উপকরণ সংখ্যা দিয়ে ভাগ দিয়েছি, ফলে এপি পেয়ে গেছি। আর কি শিখলাম? কিভাবে এমপি পাওয়া যায়। তো এমপি বের করার জন্য আমরা বেসিক্যালি ডেল্টা টিপিকে ডেল্টা এল দিয়ে ভাগ দিব, অর্থাৎ টিপির চেঞ্জিংটাকে এল এর চেঞ্জিং দিয়ে ভাগ দিব। বা যতটুকু টিপি চেঞ্জ হয়েছে আর যতটুকু এল চেঞ্জ হয়েছে, টিপির চেঞ্জ ভাগ এল এর চেঞ্জ। কিন্তু আমার এই এক্সাম্পলটাতে এল 1 1 করে বাড়ছে না, তো যখনই কোয়েশনে দেখবে 1 1 করে বাড়ছে, তখন আর তোমার এই ডেল্টা মেল্টাতে যাওয়ার কোনো দরকারই নেই। তখন তুমি দেখবা টিপি কতটুকু চেঞ্জ হয়েছে, যতটুকু চেঞ্জ হয়েছে সেটাই কি? এমপি। যেমন এখানে টিপি বাড়ছে কত? 808 এমপি। এখানে টিপি বাড়ছে কত? 606 কি এমপি। কেন? কারণ কন্ডিশন কিন্তু ফিল আপ হয়ে গেছে। কি ফিল আপ? এল 1 1 করে বাড়তেছে। ওকে, কিন্তু যদি এটা ধরো 10 20 30 40 50 60 হতো, তাহলে কি আমি 10 8 6 4 এগুলোকে বলতে পারতাম এমপি? না। তখন আমি কি করতাম, এই যে এখানে চেঞ্জ হয়েছে কত? 8, 8কে ভাগ দিতাম কত দিয়ে? 10 দিয়ে। অর্থাৎ ডেল্টা টিপি কত? 8, ডেল্টা এল কত? 10। তাহলে 8 ভাগ 10 সমান কত? তো 0.8। এইভাবে আমাকে করতে হতো। আচ্ছা, এখন আসো আমরা যেটা নিয়ে আর কি কথা বলতেছি সেটা হলো ল অফ প্রোডাকশন বা উৎপাদন বিধি। এই ইলাস্ট্রেশন থেকে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হলো পরিবর্তনশীল উপকরণটা আমরা যখনই বাড়াচ্ছি আমার মোট উৎপাদন কি হচ্ছে? বাড়তেছে। দেখো আমি উপকরণ বাড়াচ্ছি না, 1 থেকে কত হলো? 2। উৎপাদন 10 থেকে কত হলো? 18। আবার 2 থেকে কত হলো? 3। উৎপাদন 18 থেকে কত হলো? এখানে উৎপাদন মানে টোটাল প্রোডাকশন। তো উপকরণ বাড়ানোর কারণে আমার মোট উৎপাদন কি?
ফিক্সড নাকি বাড়তেছে? বাড়তেছে, কিন্তু যেভাবে বাড়ার কথা ওইভাবে কি বাড়তেছে? বলো, যেভাবে বাড়ার কথা ওইভাবে বাড়তেছে নাকি তার চেয়ে কম কম করে বাড়তেছে? পূর্বে যা বাড়ছে পরে তার চেয়ে কম বাড়তেছে, তারপরে আরও কম বাড়তেছে, তারপর আরও কম বাড়তেছে, বাট যেভাবে আমরা এক্সপেক্ট করতেছি ওইভাবে বাড়তেছে না, তার চেয়ে কম কম করে বাড়তেছে। ওকে, কিভাবে দেখো, মানে ফার্স্ট লেবারের প্রোডাকশন কত ছিল? 10, তাহলে দুইজনের মিলে কত হওয়ার কথা? 20, বাট 20 কি হয়েছে? কত হয়েছে? 18। যা হওয়ার কথা তা হয় নাই, বেড়ে যতটুকু হওয়ার কথা ততটুকু হয় নাই, তার চেয়ে কম। আবার দেখো, দুইজনে মিলে যদি 18 হয়, তো অন এভারেজ এক একজন কত? না 9 করে, তাহলে তিনজনে মিলে কত হওয়ার কথা? 3 নং 27, 27 কি হয়েছে? না, কত হয়েছে? 24। তারপরে যা হওয়ার কথা বেড়েছে, বাট বেড়ে যা হওয়ার কথা তা হয় নাই, তার চেয়ে। আবার ধরো তিনজনে মিলে 24 পিস উৎপাদন করছে, তার মানে পার হেড কত? 8। ওই হিসেবে চারজনের কত হওয়ার কথা? 4 32, 32 কি হয়েছে? নো, কত হয়েছে? 28। তাহলে বেড়েছে, বাট যা হওয়ার কথা তা কিন্তু হয় না, তার চেয়ে কম। তাহলে আমরা যদি বাড়াই, কি বাড়াই? পরিবর্তনশীল উপকরণ বাড়াই, সেক্ষেত্রে আমার উৎপাদন বাড়বে, বাট উৎপাদনটা যদি আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়ে, কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম কম করে বাড়ে, এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কি বলে? ওকে, উপকরণ বাড়ালে আমার উৎপাদন কি ফিক্স থাকবে না চেঞ্জ হবে? তো আমি উপকরণ বাড়াবো, আমার উৎপাদন কি হবে? বাড়বে। অথবা আমি উপকরণের পরিবর্তন আনবো, আমার উৎপাদনের মধ্যেও কি হবে? এটি হলো উৎপাদন বিধি, যে আমি উপকরণের চেঞ্জিং আনতেছি, ফলে আমার উৎপাদনের পরিমাণেও কি আসতেছে? চেঞ্জ আসতেছে। উপকরণ চেঞ্জ করলে মাস্ট বি উৎপাদন কি হবে? চেঞ্জ হবে। এটা উৎপাদন বিধি। এখন এই উৎপাদন বিধিটাকে 3 ভাবে এক্সপ্লেইন করা যায়। কয়ভাবে? 3 ভাবে। যে আমি উপকরণ সমানভাবে বাড়াচ্ছি, বাট আমার উৎপাদনটা পূর্বের তুলনায় পরের বার কম কম করে বাড়তেছে, আমি যেভাবে এক্সপেক্ট করতেছি তার চেয়ে কম হারে বাড়তেছে। ওকে, এইটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো এই জায়গাটায় কোন বিধি কার্যকর হয়েছে বলো তো? দেখো, একজন লেবার উৎপাদন করছে কয় পিস? 10। তাহলে দুইজনের কয় পিস করার কথা? আমি যখন আরেকজন লেবার নিলাম, দুইজন, কি আশায় নিছিলাম যে 10 10 20 হবে, বাট অ্যাকচুয়ালি হয়েছে কত? আমার এক্সপেকটেশন ফিল আপ হয়েছে না তার চেয়ে কম? আবার আমি যখন দেখলাম দুইজনে 18 করছে, তার মানে একজন 9 করে, 3 জন আমি যদি নিয়োগ করি তাহলে কত হবে? 27। আচ্ছা, 3 জন নিয়োগ করার পর আমার উৎপাদন কি সেম আছে না চেঞ্জ হয়েছে? কিন্তু যেটা আমি এক্সপেক্ট করছি সেটা হয়েছে না তার চেয়ে কম। তারপরে আমি উপকরণ বাড়াচ্ছি, উৎপাদন বাড়তেছে, বাট এক্সপেকটেশন অনুযায়ী বাড়তেছে না, তার চেয়ে কম কম করে বাড়তেছে। তারপরে আমার উপকরণের নিয়োগ কিন্তু সমানুপাতিক, উপকরণ আমি একই হারে বাড়াচ্ছি, কিন্তু আমার উৎপাদনটা পূর্বের তুলনায় পরের বার কম কম হারে বাড়তেছে। সো এটা কাকে ইন্ডিকেট করে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে। তাহলে যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি, তাহলে বলবা যে পরিবর্তনশীল উপকরণ সমানুপাতিক হারে বৃদ্ধির ফলে যদি মোট উৎপাদন কাঙ্ক্ষিত পরিমাণে না বৃদ্ধি পায়, অথবা পূর্বের তুলনায় পরের বার কম হারে বৃদ্ধি পায়, তাকে কি বলা হবে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হবে। এটা একটা। আরেকটা সংজ্ঞা কি? আরেকটা সংজ্ঞা হলো যে আমার উপকরণের পরিবর্তনের শতকরা হার, উপকরণের পরিবর্তনের শতকরা হার এবং আমার টোটাল প্রোডাকশনের পরিবর্তনের শতকরা হার, এই দুইটাকে যদি আমি আনুপাতিক সম্পর্কে প্রকাশ করি এবং সেই অনুপাতটা যদি 1-এর চেয়ে কম হয়, তার মানে বুঝতে হবে এখানে কোন বিধিটা প্রযোজ্য? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। তার মানে উপকরণের পরিবর্তনের শতকরা হার এবং উৎপাদনের পরিবর্তনের শতকরা হারের অনুপাত যদি 1-এর চেয়ে কম হয়, সেটা কি হয়ে যাবে স্যার? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হয়ে যাবে। ক্লিয়ার? পরের কথাটা অনেক কঠিন, বাট আগে যেটা বলছি ওটা কি অনেক সহজ। আরও সহজ কিভাবে করা যায়? তুমি যদি প্রান্তিক উৎপাদনের দিকে তাকাও, দেখো, টেক আ লুক। ফার্স্টে কত ছিল? দেন 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 তাহলে কি হইতেছে? ক্রমান্বয়ে কমতেছে। এই যে ক্রমান্বয়ে কমে যাওয়াটাকে আমরা কি বলি? ক্রমহ্রাসমান।
কি বলি? তার মানে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রযোজ্য হচ্ছে। ওকে স্যার? আচ্ছা, আমরা যদি এরকম দেখি, ধরো আমি এখানে এক্সাম্পল মানে চেঞ্জ না করে আমি জাস্ট এইখানটাই চেঞ্জ করে দিই, এখানটায়, হ্যাঁ, কারণ সব চেঞ্জ করতে গেলে অনেক টাইম লাগবে। আই থিঙ্ক তোমরা তো বুঝতে পারছো। আচ্ছা, ধরো যদি এরকম হতো, সাপোজ এরকম হলো, সাপোজ, তাহলে দেখো আমি কিন্তু উৎপাদন, আমি কি করতেছি, উপকরণ সমানভাবেই বাড়াচ্ছি, প্রতিবার আমি উপকরণ এক এক করেই বাড়াচ্ছি, কিন্তু আমার মোট মানে আমার প্রান্তিক উৎপাদনটা কিভাবে বাড়তেছে? প্রতিবার সেমভাবেই আমি উপকরণ সমানভাবে বাড়াচ্ছি, এক এক করে আমি উপকরণ বাড়াচ্ছি, বা পরিবর্তনশীল উপকরণটা আমি প্রতিবার এক এক করেই বাড়াচ্ছি, কিন্তু আমার প্রান্তিক উৎপাদন প্রথমবার যা হয়েছিল পরের বার কি হয়েছে তার চেয়ে বেশি, তারপরের বার আরো বেশি, তারপরের বার আরো বেশি, তারপরের বার, তারপরে, তার মানে কি আমার প্রান্তিক উৎপাদনের দিকে যদি আমরা তাকাই, যে আমাদের প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এই ক্রমান্বয়ে বেড়ে যাওয়াটাকে আমরা কি বলি? ক্রমবর্ধমান। কি বলি? ক্রমবর্ধমান। তার মানে এখানে উৎপাদনের কোন বিধিটা প্রযোজ্য হচ্ছে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রযোজ্য হচ্ছে। ওকে, তার মানে আমি প্রতি এক একক করে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করব, ফলে আমার প্রান্তিক উৎপাদনটা প্রথমে যা ছিল পরের বার কি হবে? বেশি, তারপরের বার, তারপরের বার, এইভাবে আমি উপকরণ যতক্ষণ বাড়াবো ততক্ষণই আমার প্রান্তিক উৎপাদন কি হবে? পূর্বের তুলনায় পরের বার বেশি হবে, বাড়তি হবে। সো এইখানটাই মানে কোন উৎপাদনের কোন বিধিকে নির্দেশ করতেছে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিকে। তাহলে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটা বুঝতে পারলাম, রাইট? তাহলে আমরা পরিবর্তনশীল উপকরণ এক এক করে বাড়াবো, বাট আমাদের প্রান্তিক উৎপাদনটা সমানভাবে বাড়বে না। প্রথমে যা বেড়েছিল পরের বার তার চেয়ে বেশি, তারপরের বার আরও বেশি, তারপরের বার আরও বেশি, এইভাবে ক্রমান্বয়ে বেশি বেশি করে বাড়বে, এবং এটাকেই বলা হচ্ছে কি? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। বেসিক্যালি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে কি হয়, যেমন আমি যখন এক একক পরিবর্তনশীল উপকরণ বাড়াবো আমার মোট উৎপাদন বাড়বে, তবে আমি যা এক্সপেক্ট করেছিলাম ওইভাবে বাড়বে না, তার চেয়েও বেশি বাড়বে। বুঝছো? যেমন ধরো আমি যদি এখানটা এক্সাম্পল দিই, প্রথম পিস কত? 10, দ্বিতীয় পিস হলো কত? 22, তৃতীয় পিস হলো কত? 22-এর সাথে 13কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 35। ওকে, তো আমি এখানটাই বুঝাই, যেমন একজন কাজ করছে, উৎপাদন হয়েছে কত? 10 পিস, তো স্বাভাবিকভাবে দুইজন করলে কত হওয়ার কথা? 20, কিন্তু 20 হয়েছে না, তার চেয়ে কিছুটা বেশি। আবার দুইজন কাজ করে যাচ্ছে, 22 পিস হলো, তার মানে একজনের জন্য কত? 11, তাহলে 3 জনে করলে কত হবে? 33, বাট অ্যাকচুয়ালি 3 জন মিলে 33 হয় না, হয়েছে কত? 35। অর্থাৎ আমি এক্সপেক্ট করেছিলাম 33, হয়ে গেল কত? 35। তার মানে আমাদের লেবারটা এক এক করে বাড়তেছে, বাট আমি যে টিপিটা এক্সপেক্ট করতেছিলাম, যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে কিছুটা বেশি বাড়ছে। এটা কি বলা হয়? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে আমরা যদি উপকরণের শতকরা পরিবর্তন এবং মোট উৎপাদনের শতকরা পরিবর্তন এই দুইটার অনুপাত নির্ধারণ করি, বা আনুপাতিক ভ্যালুটাকে নির্ণয় করি, অর্থাৎ মোট উৎপাদনের শতকরা পরিবর্তনকে আমরা ভাগ দিই উপকরণের শতকরা পরিবর্তন দ্বারা, তাহলে আমরা যে মানটা পাবো এই মানটা 1-এর চেয়ে বেশি হবে। কী হবে স্যার? 1-এর অধিক হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি বিষয়টা এরকম হয়, ধরো আমরা আরেকটি এক্সাম্পলে আসি, সাপোজ 10 10 10 10 10 10। ওকে, যদি এরকম হয়, আমি কিন্তু উপকরণ এক 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 করে বাড়াচ্ছি, প্রতিবারই আমার প্রান্তিক উৎপাদন কত? 10, অর্থাৎ প্রত্যেকবার আমার প্রান্তিক উৎপাদন সেম হচ্ছে। তাহলে এখানে বললাম আমার প্রান্তিক উৎপাদন কি ক্রমান্বয়ে বাড়ছে? নো, তার মানে আমি এটাকে ক্রমবর্ধমান বলতে পারছি না। আচ্ছা, আমার প্রান্তিক উৎপাদন কি ক্রমান্বয়ে কমেছে? না, তাহলে এটাকে আমরা ক্রমহ্রাসমানও বলতে পারছি না। আমার প্রান্তিক উৎপাদন প্রত্যেক ক্ষেত্রে কি সেম, তার মানে আমি বলতে পারি এটা হলো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, বিধিকে নির্দেশ করতেছে। তো এই যে ইলাস্ট্রেশনটা কাকে নির্দেশ করতেছে? সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কখন প্রযোজ্য? যে আমি যখন এল বাড়াচ্ছি তখন আমার এক্সপেকটেশন অনুযায়ী কি হচ্ছে? টিপি বাড়তেছে।
যেমন ধরো আমি একটু চেঞ্জ করি এখানটায়, ধরো এল হলো কত, এখানে এল যখন 1, টিপি কত 10, তাহলে এখানে 2 তখন কত 20, এখানে যখন 3 তখন কত 30, তাই না? ধরো আমি এতটুকুই দেখাই। তাহলে একজন লেবার কাজ করে উৎপাদন করেছে কত 10, তো আমি আরেকজন লেবার বাড়ালাম, এখন কয়জন? 2জন, তারা 10 কত 20 উৎপাদন করেছে। আবার 2জন যদি 20 করে, একজন কত বলো তো? একজন 10, তাহলে 3জনে কত পিস করার কথা? 30। দেখো হয়েছেও কত 30। তার মানে আমার উপকরণ সমানুপাতিক হারে বাড়তেছে বা এক এক করে বাড়তেছে, এবং আমার টোটাল প্রোডাকশনটা আমার পরিকল্পনা মাফিক কি বাড়তেছে। আমি যেটা এক্সপেক্ট করতেছি ঠিক ওইভাবেই বাড়তেছে, আমি যেটা গেস করতেছি ওই অনুযায়ী কি হচ্ছে বাড়তেছে। তার মানে এখানে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হচ্ছে, কারণ একদম ফার্স্ট টু লাস্ট আমার প্রান্তিক উৎপাদন সকল ক্ষেত্রে কি হচ্ছে সমান হচ্ছে। প্রত্যেকটা লেবারের প্রান্তিক উৎপাদন কি হচ্ছে সেম বা সমান হচ্ছে। সো এখানে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হচ্ছে। তো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে তুমি যদি উপকরণের শতকরা পরিবর্তন এবং উৎপাদনের শতকরা পরিবর্তন এই দুইটার আনুপাতিক ভ্যালু নির্ণয় করো, মান নির্ণয় করো, দেখবে এই মানটা কি হবে 1 হবে। অর্থাৎ আমরা উৎপাদনের শতকরা পরিবর্তনকে উপকরণের শতকরা পরিবর্তন দিয়ে যদি ভাগ করি, ভাগফলটা কত হবে 1। ক্লিয়ার? আচ্ছা, তো এই সবগুলো কথাকে আমরা যদি সামারাইজ করি কি বলতে পারি? যে আমরা পরিবর্তনশীল উপকরণ এক এক করে বাড়াবো, ফলে আমাদের উৎপাদন বাড়বে। যদি আমাদের উৎপাদন পূর্বের তুলনায় পরের বার বেশি করে বাড়ে, অর্থাৎ আমাদের প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হয়, এটাকে অর্থনীতির ভাষায় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। ওকে, দেন আমরা কি বলতে পারি? আর ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে মোট উৎপাদনের শতকরা হার বা মোট উৎপাদনের পরিবর্তনের শতকরা হার এবং উপকরণের পরিবর্তনের শতকরা হারের আনুপাতিক মান কত হবে 1-এর চেয়ে বেশি। দেন আমরা এটা বলতে পারি যে আমরা পরিবর্তনশীল উপকরণ এক এক করে বাড়াবো, ফলে আমার মোট উৎপাদন বাড়বে। তবে মোট উৎপাদন আমি যেভাবে এক্সপেক্ট করেছি তার চেয়ে যদি কম কম করে বাড়ে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়, অর্থনীতির ভাষায় এটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে আমরা যদি উৎপাদনের শতকরা পরিবর্তন এবং উপকরণের শতকরা পরিবর্তনকে ভাগ দিই, তাদের আনুপাতিক ভ্যালু বা মান হবে কি 1-এর চেয়ে কম। আমরা পরিবর্তনশীল উপকরণকে এক এক করে বাড়াবো, ফলে উৎপাদন বাড়বে এবং আমরা যেভাবে এক্সপেক্ট করতেছি ওইভাবেই বাড়বে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন সকল ক্ষেত্রে কি হবে সমান হবে। এটাকে অর্থনীতির ভাষায় কি বলা হয়? সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে আমরা যদি মোট উৎপাদনের শতকরা পরিবর্তনকে উপকরণের শতকরা পরিবর্তন দ্বারা ভাগ করি, এই ভাগফলটা কি হবে 1 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো আমরা এখন মাত্রাগত উৎপাদন নিয়ে একটু যদি বলে পড়ছো? আচ্ছা আচ্ছা, তারপর আমি একটু বলে দিই। হ্যাঁ স্যার, একটা হলো কি, মানে আমরা এতক্ষণ আলাপ করেছিলাম কি নিয়ে? উৎপাদন বিধি নিয়ে। বাট এখন আমরা কথা বলতেছি কাকে নিয়ে? মাত্রাগত উৎপাদন নিয়ে। ওকে, তো উৎপাদন বিধি, আমরা যখন উৎপাদন বিধি নিয়ে আলাপ করছি স্যার, একটা জিনিস খেয়াল করছো যে উৎপাদন বিধিতে এই যে দেখো, আমি এটা একটু তোমাদের ইন ডিটেলস বুঝাই। উৎপাদন বিধি নিয়ে যখন আমরা আলাপ করলাম তখন আমরা কয়টা উপকরণকে বিবেচনা করেছি বলো তো? এখানে কে কি ছিল? স্থির ছিল। তাহলে আমার মোট উৎপাদন বাড়া কমা অথবা প্রান্তিক উৎপাদন বাড়া কমা এই টোটালটাই ডিপেন্ড করছে কার উপর? এল-এর উপর। তারপরে উৎপাদন বিধিটার ক্ষেত্রে বা উৎপাদন বিধিকে যখন আমরা এক্সপ্লেইন করি, বেসিক্যালি আমরা স্বল্পকালীন উৎপাদনকে বিবেচনা করি। স্বল্পকালীন উৎপাদনের ক্যারেক্টারিস্টিকটাকে আমরা এক্সপ্লেইন করি কি দ্বারা? উৎপাদন বিধি দ্বারা। কারণ এক্ষেত্রে একটা উপকরণ ফিক্সড, আরেকটা উপকরণের বা পরিবর্তনশীল উপকরণের আলোকে আমি বলতেছি এটা ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান নাকি এটা সমানুপাতিক, তাই না বলো? কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আমার দুইটা উপকরণ কে এবং এল এবং দুটোই পরিবর্তনশীল, তারপরে আমার টিপি চেঞ্জ হচ্ছে, বাড়তেছে কমতেছে বা চেঞ্জ হচ্ছে, প্রান্তিক উৎপাদন চেঞ্জ হচ্ছে, বাট রিজন দুটো উপকরণই। আমি উৎপাদনের মানে উৎপাদন প্রক্রিয়া আমি
যে উপকরণগুলো ব্যবহার করতেছি তারা প্রত্যেকেই কি পরিবর্তনশীল। এখন আমি কি করলাম, ধরো আমি 10% কে 10% এল বাড়ালাম, ফলে আমার টিপি আগে যা ছিল তা থাকবে না বাড়বে? বাড়বে। আবার ধরো আমি 10% কে 10% এল বাড়ালাম, সো এখানে যা ছিল এখানে কি তা হবে না আরও বাড়বে? আরও বাড়বে। আবারও আমি 10% কে 10% এল বাড়ালাম, এখানে যা ছিল তাই থাকবে না আরও বাড়বে? ধরো এখানে ছিল 100, এখানে হলো 150, ধরো এখানে হলো কত, সাপোজ 200 বা 180 হলো, সাপোজ কি হলো 180। তাহলে আমি উৎপাদনে ব্যবহৃত সমস্ত উপকরণকেই কি ধরতেছি? পরিবর্তনশীল। এবং এই সবগুলো উপকরণকে আমি একটা নির্দিষ্ট হারে কি করতেছি? চেঞ্জ করতেছি। সবগুলো উপকরণকে আমি নির্দিষ্ট হারে কি করতেছি? চেঞ্জ করতেছি। ফলে আমার মোট উৎপাদনের মধ্যে কি আসতেছে? চেঞ্জ আসতেছে। এই অনুপাতটাকে আমরা কি বলতে পারি? মাত্রাগত উৎপাদন। কি বলতে পারি? মাত্রাগত উৎপাদন। তাহলে দেখো, পরিবর্তনশীল উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে চেঞ্জিংটা, তার অনুপাতকে আমরা উৎপাদন বিধি দ্বারা এক্সপ্লেইন করি। ওকে, ফিক্সড উপকরণকে বিবেচনা না করে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের শতকরা পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে শতকরা পরিবর্তন ঘটে, তার আনুপাতিক সম্পর্কটা আমরা ব্যাখ্যা করি কি দ্বারা? উৎপাদন বিধি দ্বারা। এবং এটা হলো স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যদি সবগুলো উপকরণই, মানে আমরা যদি দীর্ঘকালীন উৎপাদন ব্যবস্থায় থাকি, তাহলে তো আর কোনো কেউ ফিক্সড না। দীর্ঘকালীন উৎপাদন ব্যবস্থায় কেউ কি ফিক্সড নাকি সবাই পরিবর্তনশীল? তাহলে সবগুলো পরিবর্তনশীল উপকরণকে আমি যদি একটা নির্দিষ্ট হারে বাড়াই বা কমাই বা চেঞ্জ করি, এর ফলে আমার মোট উৎপাদনে যে চেঞ্জিংটা আসবে তার অনুপাতকে ব্যাখ্যা করা হয় কি দ্বারা? মাত্রাগত উৎপাদন দ্বারা। কি দ্বারা? মাত্রাগত উৎপাদন দ্বারা। যেমন ধরো আমি এখানে উৎপাদন বিধির ক্ষেত্রে আমি কি করতেছি? কে কে ফিক্সড, এল কে পরিবর্তনশীল ধরতেছি। কিন্তু মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে আমি দুটোটাকেই কি ধরতেছি? পরিবর্তনশীল। এবং দুটো উপকরণকে আমি নির্দিষ্ট হারে কি করতেছি? বাড়াচ্ছি। এখানে যেমন শুধু এল কে আমি নির্দিষ্ট হারে বাড়িয়েছিলাম, বাট এখানে আমি কে এল, বোথ অফ দেম, দুইটাকেই আমি কি করতেছি? নির্দিষ্ট হারে বাড়াচ্ছি। ফলে আমার মোট উৎপাদন কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এখন এই মোট উৎপাদনের শতকরা পরিবর্তন আর উপকরণের শতকরা পরিবর্তন, এই দুইটার অনুপাতকে আমি এক্সপ্লেইন করব কি দ্বারা? মাত্রাগত উৎপাদন দ্বারা। কি দ্বারা? মাত্রাগত উৎপাদন দ্বারা। ওকে, আর মাত্রাগত উৎপাদনের ধারণাটা আর উৎপাদন বিধির ধারণাটা এরা হোমোজেনিয়াস, এরা আপন মায়ের পেটের যমজ ভাইয়ের মতো। জাস্ট একটা স্বল্পকালীনের জন্য, আরেকটা কি দীর্ঘকালীনের জন্য। ওকে স্যার, বেসিক ডিফারেন্সটা কি এই দুইটার? বেসিক ডিফারেন্স হলো যে উৎপাদন বিধির ক্ষেত্রে আমরা একটা উপকরণকে ফিক্সড, আরেকটাকে কি ধরি? পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল। বাট মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে আমরা দুটো উপকরণকে কি ধরবো? ভ্যারিয়েবল ধরবো। বুঝছো? ওকে, তো মাত্রাগত উৎপাদন এটাই বলছে যে দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে মাত্রাগত উৎপাদনের ধারণা প্রয়োগ করা হয়। দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের সকল উপকরণই কি? পরিবর্তনশীল। মাত্রাগত উৎপাদনের ধারণার ক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণগুলোর একটি নির্দিষ্ট হারে পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন ঘটে তার অনুপাতকে ব্যাখ্যা করা হয়। আচ্ছা, আমি বিষয়টা যদি গ্রাফিক্যালি এক্সপ্লেইন করি তোমরা আরো অনেক ভালো বুঝতে পারবা। ও এক্স আর এটা হলো কি? ও ওয়াই। হ্যাঁ, আমরা এইখানে কি ধরলাম? শ্রম বা এল। আর এটাকে আমরা কি ধরলাম? পুঁজি বা কে। বুঝতে পেরেছ? ওকে, তো ধরো এটা হলো আমার L1 আর এটা হলো আমার K1। ওকে, ধরো এটা হলো L2 আর এটা হলো K2। ওকে স্যার, আচ্ছা এটা ধরো K3, এটা হলো L3। ওকে, এখন ধরো এটা হলো Q0 বা এটা ধরো Q1, এটা হলো সাপোজ Q2 আর এটা ধরো Q3। হ্যাঁ, ওকে, তো আমরা এখানে কি দেখাচ্ছি? যে আমি যে একটা গ্রাফ আঁকলাম, এই গ্রাফটা বেসিক্যালি কি জানো? এই যে Q1 বললাম, এই Q1 হলো একটা আইসো প্রোডাক্ট কার্ভ।
এই Q1 কে আমরা কি বলতে পারি? এটা একটা আইসো প্রোডাক্ট কার্ভ বা আইসো প্রোডাকশন কার্ভও বলা যায়, মানে সম উৎপাদন রেখা। অর্থাৎ এই রেখাটার যে কোনো, এখানে অসংখ্য বিন্দু আছে না বলো, এখানে কিন্তু অসংখ্য বিন্দু আছে, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আউট করলাম। তুমি যেই বিন্দুটার কথাই বলো না কেন, প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ কি সেম। ধরো এখানে উৎপাদনের পরিমাণ কত? 100। এই রেখাটার যে কোনো বিন্দুকেই তুমি সিলেক্ট করো না কেন, তোমার মোট উৎপাদন কত? 100। ওকে, সো এই কারণে আমরা বলতেছি এটা আইসো প্রোডাক্ট কার্ভ 1। আবার এটার ধরো যে কোনো বিন্দুকে তুমি সিলেক্ট করো না কেন, ধরো এটা হলো 200। আবার এইটা তুমি যে কোনো বিন্দুই সিলেক্ট করো না কেন, ধরো এটা হলো কত স্যার? 300। তো এখানে আমরা তিনটা আইসো প্রোডাক্ট কার্ভ লিখলাম, ড্র করলাম। আচ্ছা তুমি বলো তো স্যার, তুমি যদি আইসো প্রোডাক্ট কার্ভ 1-এ বা সমউৎপাদন রেখা 1-এ উৎপাদন করতে চাও, সেক্ষেত্রে তোমার শ্রম লাগতেছে কত? OL1। আর পুঁজি OK1, রাইট? ওকে, তুমি যদি সমউৎপাদন রেখা 2-তে উৎপাদন করতে চাও, বলো তো OL1 আর OK1 শ্রম দ্বারা আর পুঁজি দ্বারা কি সম্ভব, নাকি এল বাড়াইতে হবে? শুধু এল বাড়াইলে কাজ হবে, নাকি কেও বাড়াতে হচ্ছে? তার মানে তুমি এল এবং কে দুইটাই কি করছো? বাড়িয়েছো। একটা মানে একটা নির্দিষ্ট হারে, ধরো এটা 10%, ধরো এই হারটা কত? অর্থাৎ আমার আগে এল যা ছিল আমি 10% বাড়িয়েছি, আগে কে যা ছিল আমি 10% বাড়িয়েছি, বাড়িয়ে এখন আমি নতুন আইসো প্রোডাক্ট কার্ভে উৎপাদন করতেছি। ফলে আমার দেখো আইসো প্রোডাক্ট কার্ভ 1-এর তুলনায় আইসো প্রোডাক্ট কার্ভ 2-তে আমার উৎপাদনের পরিমাণটা কি? বেশি। ধরো আমি আবারও কি করলাম? 10% এল এবং 10% কে বাড়িয়ে দিলাম। এখন আমি আগের জায়গায় উৎপাদন করতেছি না, নতুন আইসো প্রোডাক্ট কার্ভে উৎপাদন করতেছি। আমি নতুন Q3-তে উৎপাদন করতেছি, এখানে আমার উৎপাদনের পরিমাণ কত? 300। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আমি আমার উৎপাদনের দুইটা উপকরণ এল এবং কে, বোথ অফ দেম, এল অ্যান্ড কে, এই বোথ অফ দেম আমি কি করতেছি? 10% করে ইনক্রিজ করতেছি, তাই না বলো? 10% করে বাড়াচ্ছি, দুটোটা উপকরণই কিন্তু আমি বাড়াচ্ছি। উৎপাদন বিধিতে আমি কিন্তু কে কে ফিক্সড ধরে রাখছিলাম, জাস্ট এল কে বাড়িয়েছি, ফলে টিপি বাড়ছে। বাট এখন কি আমি জাস্ট এল কে বাড়াচ্ছি, না কে এল দুইটাকেই বাড়াচ্ছি? দুই রকম ভাবে বাড়াচ্ছি, না একই হারে বাড়াচ্ছি? তাহলে একই হারে আমি কে এবং এল কে বাড়াচ্ছি, ফলে আমার উৎপাদন কি আগের মতো আছে না বাড়তেছে? বাড়তেছে। গুড। আচ্ছা দেখো, আমি যখন 10% এল এবং কে বাড়ালাম, 10% যখন বাড়ালাম, তখন মানে ফার্স্ট টাইম যখন আমি 10% বাড়ালাম, তখন বলতো আমার টোটাল প্রোডাকশন 100 থেকে কত হলো? 200। তার মানে এখানে কতটুকু ডিফারেন্ট? কতটুকু? 100, রাইট? আমি আবারও যখন 10% বাড়ালাম, তখন 200 থেকে হয়ে গেল কত? 300। এখানে ডিফারেন্ট কত? 100। তার মানে দেখো আমি প্রতিবার এল এবং কে বাড়াচ্ছি একই হারে, ফলে আমার মোট উৎপাদন বাড়তেছে। এবং মোট উৎপাদন প্রতিবার কি ভিন্ন ভিন্নভাবে বাড়তেছে, না একইভাবে বাড়তেছে? 10% করেই বাড়তেছে, বিষয়টা কিন্তু এমন না, কিন্তু একই পরিমাণে বাড়তেছে। আমি উপকরণগুলো একই হারে বাড়াবো, উপকরণ আমি 10% করে বাড়াচ্ছি। এখন আমার উৎপাদন 10% করে বাড়া জরুরি? উত্তর হলো না। উৎপাদন যেমনি খুশি তেমনি বাড়ুক, কিন্তু প্রতিবার যদি একই রকম বাড়ে, তার মানে আমি বলবো এখানে স্থির মাত্রাগত উৎপাদনটা কার্যকর হয়েছে। কি কার্যকর হয়েছে? স্থির মাত্রাগত উৎপাদনটা। কারণ আমি প্রতিবার 10% করে কে এবং এল বাড়াচ্ছি, ফলে প্রতিবারই আমার উৎপাদন বাড়তেছে, মোট উৎপাদন, এবং বাড়তেছে কিভাবে? একইভাবে। সো এটা হলো কি স্যার? স্থির মাত্রাগত। যেমন 100 থেকে বেড়ে কত হয়েছে? 200, তার মানে 100 বাড়ছে। আবার 200 থেকে বেড়ে কত হয়েছে? 300, কত বাড়ছে? 100 বাড়ছে। তার মানে প্রতিবারই কি হয়েছে? 100 করে বাড়ছে, অর্থাৎ একই পরিমাণে বাড়ছে। সো এটা হলো কি স্যার? স্থির মাত্রাগত উৎপাদন। এখন ধরো যদি বিষয়টা এমন হইতো, এখানে 100, ধরো এইখানে হলো 120, আর ধরো এখানে হলো 250 সাপোজ, তাহলে আমি এল এবং কে দুইটা 10% বাড়ালাম, ফলে আমার উৎপাদন 100 থেকে বেড়ে কত হলো? 120। তাহলে এখানে কত বাড়ছে বলো তো?
20 কত বেড়েছে? আমি এল এবং কে আবারও 10% বাড়ালাম, ফলে 120 থেকে বেড়ে কত হয়েছে? 250, রাইট? আচ্ছা ধরো এটা 150 ধরি, হ্যাঁ ওইটা আবার একটু ইলজিক্যাল লাগে। তো আমি 10% এল এবং কে বাড়ালাম, ফলে আমার মোট উৎপাদন 120 থেকে বেড়ে কত হলো? তাহলে এখানে কত বেড়েছে বলো তো? 30। তাহলে দেখো ফার্স্ট টাইম আমি যখন এল এবং কে 10% বাড়িয়েছি, তখন আমার মোট উৎপাদন বেড়েছে কত? 20। সেকেন্ড টাইম আমি কিন্তু 10%ই বাড়িয়েছি এল অ্যান্ড কে, বাট আমার মোট উৎপাদন কিন্তু 20 বাড়ে নাই, বাড়ছে কত? 30। তার প্রথমবারে যা বাড়ছে পরের বার কি সেম না তার চেয়ে বেশি? কিন্তু আমি উপকরণ কি প্রথমবার যা বাড়িয়েছি দ্বিতীয়বার কি তার চেয়ে বেশি বাড়িয়েছে না একই হারে? অর্থাৎ আমি উপকরণ যখনই বাড়াচ্ছি আমি কিন্তু 10 করে বা একই হারে বাড়াচ্ছি, কিন্তু আমার ফার্স্ট টাইম উপকরণ 10% বাড়ানোর ফলে প্রোডাকশন যা বাড়ছে, সেকেন্ড টাইম প্রোডাকশন কি তাই বাড়ছে নাকি তার চেয়ে বেশি বাড়ছে? যদি উপকরণ আমি সেকেন্ড টাইম সেমভাবেই বাড়িয়েছি, বাট প্রোডাকশন দ্বিতীয় টাইমে কিন্তু সেমভাবে বাড়ে নাই, পূর্বের থেকে বেশি বাড়ছে। সো এটাকে আমরা কি বলতে পারি? ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। ওকে, আচ্ছা ধরো এখানে 120 ছিল, 100 থেকে 120 হলো, দেন এখানে 140 হলো, এখানে কি হলো? 140। তাহলে দেখো আমি 10% করে কি করতেছি? এল এবং কে বাড়াচ্ছি। তো ফার্স্ট টাইম আমি যখন এল অ্যান্ড কে 10% বাড়ালাম, তো আমার প্রোডাকশন বাড়লো কত? 20। সেকেন্ড টাইম যখন আমি 10% বাড়িয়েছি, তখনও বাড়লো কত বলো তো? 20। তার মানে আমি প্রতিবার উপকরণগুলো একই হারে বাড়াচ্ছি 10% করে, এবং প্রতি 10% বাড়ানোর ফলে উপকরণগুলো আমার মোট উৎপাদনটাও একই হারে কি বাড়তেছে, মানে 10%ই বাড়তেছে, মানে উপকরণ 10% বাড়িয়েছি ফলে উৎপাদন 10% বেড়েছে, বা 10% উপকরণ বাড়াইলে উৎপাদন 10%ই বাড়তে হবে, এই ধরনের চিন্তা করলে কিন্তু হবে না। মানে আমি উপকরণ একটা নির্দিষ্ট রেটে বাড়াবো আর উৎপাদন একটা নির্দিষ্ট হারে কি হবে? বাড়বে। এটা 10% হতে পারে, এটা মনে করো 50% হতে পারে, বা যে কোনোটাই হতে পারে, কিন্তু প্রতিবার আমার উৎপাদন কি সেমভাবে বাড়তে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? স্থির মাত্রাগত উৎপাদন। যেটা আমরা ওটাকে এক্সপ্লেন করার জন্য কার সাহায্য নিচ্ছি বলো তো? আইসোপ্রোডাক্ট কার্ভের বা সম উৎপাদন রেখার সাহায্য নিতেছি, রাইট? আচ্ছা, সম উৎপাদন রেখার একটা বৈশিষ্ট্য আছে, Q1 যদি আমি 100 ধরি, জীবনও এটা 90 হবে না, কখনোই না। কারণ কি? এই রেখার উপরে এটার অবস্থান, বাঁচবে এটার মানে হচ্ছে এটার মান কি হতে হবে? আবার এটা যদি 90 হয়, কখনোই এটা 75 হবে না, এটা পসিবল না, এটা কখনোই করা যাবে না। ওকে, আচ্ছা, তো আমি মানটা ওইভাবে ভুল ধরে ফেলছিলাম, হ্যাঁ, তো এই কারণে এটার একটু শুধরে নেই। তো ধরো এটা 100, এটাকে আমরা ধরলাম 150, ওকে, আর এটা ধরো আমরা ধরলাম 180, কি ধরলাম? 180। এবার ঠিক আছে বলো? এবার ঠিক আছে, ওকে ফাইন। আমরা ফার্স্ট 10% বাড়ালাম, ওকে, ফলে আমার মোট উৎপাদন 100 থেকে বেড়ে কত হলো? 150। তাহলে এখানে কত বাড়লো বলো তো? 50 ইউনিট। দেন আমি আবারও 10% বাড়ালাম উপকরণ, ফলে 150 থেকে বেড়ে কত হলো? 180। তাহলে এখানে কত হলো বলো তো? 30। তাহলে বলো ফার্স্ট টাইম যখন আমি 10% বাড়ালাম আমার মোট উৎপাদন বেড়েছিল কত? 50। সেকেন্ড টাইম যখন আমি 10% বাড়ালাম তখন কত বেড়েছে? প্রথমবারের চেয়ে পরের বার কম বাড়ছে। যদিও আমি উপকরণ একই হারে বাড়িয়েছি, বাট উৎপাদনটা কি হয়েছে? প্রথমবার যা বাড়ছে দ্বিতীয়বার কি তার চেয়ে, তার মানে এটা কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করতেছে। বুঝতে পেরেছ? ওকে।